লিবিয়া গেমের নাম শুনছেন? মাদারীপুর আর তার আশেপাশের এলাকা থেকে এই গেম খেলাই লিবিয়া যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তবে এইভাবেই এই গেম মাইরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্ট, হ্যাঁ, এই সবুজ পাসপোর্টটার মান দিন দিন কমতেছে। এইটা বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত নিজেই বলছেন। শুধুমাত্র 2025 সালেই প্রায় 18,000 বাংলাদেশি লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাইছে। পুরা জার্নিটাই কিন্তু হয় অবৈধ পথে। প্রায় প্রতিটা দিনই ইতালিতে এইভাবে বাংলাদেশিরা ঢুকে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, তবে কোনো ভ্যালিড রিজন দিতে পারে না। এইটা ছাড়াও আছে ভিসা জালিয়াতি, এক ভিসাতে যায় আরেক ভিসায় কাজ করা, আসল ভিসা স্ট্যাম্পের বদলে জাল ভিসা স্টিকার ব্যবহার করা, বিভিন্ন ধরনের ভুয়া ডকুমেন্ট। এইসব কারণে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং নিচে নামতে নামতে একেবারে উত্তর কোরিয়ার লেভেলে যায় পৌঁছাইছে। দুইটা দেশই যৌথভাবে 98 নাম্বারে। যেই সুদান বা ফিলিস্তিনের মানুষের কষ্ট দেখা আমাদের কষ্ট হয়, যুদ্ধ বিধ্বস্ত এই দুই দেশের পাসপোর্টও বাংলাদেশের উপরে। নিচের দিক থেকে বাংলাদেশের পাসপোর্ট এখন 7 নাম্বারে। অথচ বাংলাদেশের পাসপোর্ট আজীবন এত খারাপ অবস্থায় ছিল না। 2006 সালেই এইটা ছিল 68 নাম্বারে। সেইখান থেকে কিভাবে আমাদের এই পাসপোর্ট এত নিচে নামলো? সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট 2012 সালে ছিল র্যাঙ্কিং এর 64 নাম্বারে। এখন উন্নতি কইরা ওরা আসছে 7 নাম্বারে। একটা দেশের পাসপোর্টকে কিভাবে উন্নত করা যায়? পাসপোর্ট বা ভিসার হিস্ট্রিটাই কি? বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত এরকম আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। দুনিয়াতে সবসময় কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতে নিলে পাসপোর্ট ভিসা লাগবে এমন বাধ্যবাধকতা ছিল না। ঝামেলাটা মেইনলি শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে। সব দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে অনেক কনসার্ন হয়। অন্য দেশ থেকে মানুষ নিজেদের দেশে আসা কমায় ফেলতে চায়। 1920 সালে লিগ অফ নেশনস থেকে একটা নির্দিষ্ট ফরম্যাটে এই পাসপোর্ট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাসপোর্টের সাইজ, কালার, নাম, জন্ম তারিখ, মানুষের ছবি, এইগুলা কোথায় কিভাবে রাখা হবে তা আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়। এরপর থেকে প্রতিটা দেশে আন্তর্জাতিক ক্রাইটেরিয়া ফলো করে নিজেদের পাসপোর্ট বানানো শুরু করে। এখন চলেন জানি বাংলাদেশের এই পাসপোর্টের এত বাজে অবস্থা কিভাবে হইল। লাস্ট কয়েক বছরে দেখবেন আমাদের আশেপাশের অনেক মানুষ, ট্রাভেল ব্লগাররা সবাই ভিয়েতনাম ঘুরতে গেছে। ফেসবুক, ইউটিউব ভরা থাকতো ভিয়েতনামের ব্লগ দিয়া। কিন্তু এই বছর এটা আর দেখা যায় নাই, কারণ বছরের শুরুতেই জানুয়ারি মাস থেকে বাংলাদেশিদের ভিসা ইস্যু করা বন্ধ করে দিছে ভিয়েতনাম। এই ফাঁকে ইতালিতে গেম মারা ট্রাভেল ব্লগ ফেসবুক কাঁপানো শুরু করছে। ভিয়েতনাম ভিসা দেওয়া অফ করলো কেন? কারণ টুরিস্ট হিসাবে অনেক মহান বাংলাদেশি ভিয়েতনাম ঘুরতে যায় নিজের গরিব দেশে আর ফেরত আসতে চান না। কাজের খোঁজে অনেকেই অবৈধ পথে ভিয়েতনাম থেকে অন্য দেশের পথ ধরছেন, আবার কেউ সেইখানেই ছোটখাটো কাজ শুরু করছেন। অথচ ভিয়েতনাম বাংলাদেশের যে খুব উন্নত কোনো দেশ এমন না। নমিনাল জিডিপি বাংলাদেশের $475 বিলিয়ন, ভিয়েতনামের সেটা 485 বিলিয়ন। যারা ভিয়েতনামে থাইকে গেছে খুব যে আমাদের যে আহামরি উন্নত দেশ এমন না। তাইলে হয়তো যারা ভিয়েতনামে থাইকে গেছে সম্ভবত তারা সুইজারল্যান্ড প্রবাসী হারুন ভাইয়ের বিদেশ তো বিদেশি এই উক্তিটারে খুব সিরিয়াসলি নিয়ে নিছে। যাই হোক, বাংলাদেশিদের অনেকেই অনেক দেশে যায় এই ধরনের কাজ কারবার করে, আর ওই দেশগুলা বাংলাদেশিদের ভিসা দেওয়া অফ করে দেয়, যার প্রভাব পড়ে এই পাসপোর্টের কোয়ালিটির উপরেও। সেম ঘটনা ঘটছে মালয়েশিয়ার ক্ষেত্রে। এই বছরের জুন থেকে আগস্টের মধ্যে প্রায় 400 বাংলাদেশিকে ফেরত পাঠাইছে মালয়েশিয়া। দালালরা কাজের কথা বইলা টুরিস্ট ভিসায় অনেক মানুষকে পাঠায়, তারা যায় পুলিশের হাতে ধরা পড়ে, দেশে ফেরত আসে। এখন মালয়েশিয়ার এয়ারপোর্টে বাংলাদেশি দেখলেই সন্দেহ করা হয়, 101টা প্রশ্ন করে, লাগেজের ভিতরে কি আছে সব খুইলা দেখাইতে বলে। এন্ড দালালরাও আধুনিক, এইসব টেকনিক কেমনে ফাঁকি দিতে হয় এইটারও ট্রেনিং দেওয়া হয়। স্বপ্নের মহাদেশ ইউরোপেও বাংলাদেশিদের জালিয়াতি। খুব রিসেন্টলি সার্বিয়া আর উত্তর মেসিডোনিয়াতে বাংলাদেশিদের ভুয়া ওয়ার্ক পারমিট ইউজ করে ভিসা আবেদন করার প্রমাণ পাইছে দেশ দুইটার দূতাবাস। এরপর থেকে 2-2.5 মাস যাবত এরা কোনো ওয়ার্ক পারমিট ইস্যুই করতেছে না। 90% ক্ষেত্রে ভুয়া ওয়ার্ক পারমিট দেখা এই দুই দেশে ভিসার আবেদন করে বাংলাদেশিরা। স্পেসিফিক ভাবে বললে দালালরা। ভিসা যখন হয় না তখন বানায় জাল স্টিকার ভিসা, আর এমন জাল ডকুমেন্ট নিয়ে এইসব দেশে ঢোকার আগেই ধরা পড়ে যায় বাংলাদেশিরা। একদিকে দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা গচ্চা গেল, অন্যদিকে হয়রানির শিকার হয়ে দেশে ফেরত আসা, বিদেশে যাওয়ার আশায় থাকা এইসব মানুষ প্রতারিত হয়ে একদম পথে বসে যায়। এইরকম ভাবে মোটামুটি সব দেশের দরজাই বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাইতেছে। ভারত, কাতার, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনামের ভিসা কিছু ব্যতিক্রম কেস বাদ দিয়ে টোটালি অফ। ভিসা দিতে অনেক বেশি সময় নিতেছে তুরস্ক আর থাইল্যান্ড। ফিলিপাইন তাদের ভিসা প্রসেসিং অনেক জটিল করে ফেলছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিসা দিলেও বিমানবন্দরে অফলোড করাইতেছে। এই সবুজ পাসপোর্টটার মানেই এখন অবহেলা, অবহেলা,
অবহেলা। কিন্তু এই পাসপোর্টটাকে উন্নত করা যায় কিভাবে? হেনলি অ্যান্ড পার্টনার্স এর র্যাঙ্কিং এ 2006 সালে বাংলাদেশের এই পাসপোর্ট ছিল 68 নাম্বারে, এখন এটা 98 নাম্বারে। 2021 সালে তো 108 নাম্বারেও নেমে গেছিল। পাসপোর্টের র্যাঙ্কিং করার জন্য ধরেন সবচেয়ে পপুলার হেনলি র্যাঙ্কিং এ কিছু ক্রাইটেরিয়ার উপরে পয়েন্টস দেওয়া হয়। পুরা পৃথিবীতে ট্রাভেল রিলেটেড তথ্যের সবচেয়ে বিস্তৃত ভান্ডার ধরা হয় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি IATA কে। হেনলি এইখান থেকে ডেটা নেয় 199টা পাসপোর্টের সাথে 227টা ডেস্টিনেশন ক্রস চেক করে, তারপর দেখে কতগুলা ডেস্টিনেশনে ভিসা ফ্রি, ভিসা অন অ্যারাইভাল যেটাকে অন অ্যারাইভাল ভিসা বলে, ই ভিসা, ETA ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি, রেগুলার ভিসা এগুলো অ্যাপ্লিকেবল এইটা দেখা হয়। মানে সোজা কথায় আমার পাসপোর্টের মধ্যে অনেকগুলা দেশের ভিসা আছে। এই ভিসাগুলোর মধ্যে কিছু কিছু ভিসার জন্য আমার এম্বাসিতে অনলাইনে আবেদন করা লাগছে, ফি জমা দেওয়া লাগছে, তারপরে কিছুদিন ওয়েট করার পরে আমি ভিসাটা পাইছি। একটা অনিশ্চয়তা ছিল আমার মধ্যে যে আচ্ছা আসলে ভিসাটা দিবে কিনা। এইটা একটা রেগুলার ভিসার প্রসেস। অথচ আজকে যদি আমি বাংলাদেশের এই সবুজ পাসপোর্ট না নিয়ে একটা আমেরিকান পাসপোর্ট নিয়ে অন্য একটা দেশে যাইতাম, আমাকে হয়তো ওরা অন অ্যারাইভাল ভিসা দিত। মানে কি এত কষ্ট করে আমার আবেদন দেওয়া, দিনের পর দিন ওয়েট করা এইসব দরকার নেই। আমি জাস্ট ওদের দেশে ঢুকবো, তার আগে ওরা আমার পাসপোর্ট চেক করে আমার একটা ভিসা দিয়ে দিবে, শেষ। এইটাই অন অ্যারাইভাল ভিসা। তো আমার পাসপোর্ট দিয়া যতগুলা দেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে, গড়পড়তায় ধরতে পারেন আমার এই পাসপোর্টটা তত বেশি শক্তিশালী। এই ভিসা অন অ্যারাইভাল সাথে ETA কিংবা ভিসা ফ্রি সুবিধা যদি আপনার পাসপোর্টের থাকে তাইলে পাসপোর্টটা পাবে 1 পয়েন্ট, আর যদি ই ভিসা, রেগুলার ভিসা এইগুলা থাকে তাইলে পাবে 0 পয়েন্ট। যেই দেশের পয়েন্ট বেশি থাকবে তাদের পাসপোর্টই টপে থাকবে। আরো কিছু জিনিস একটা দেশের পাসপোর্টকে ইনফ্লুয়েন্স করে। হেনলির একটা পাবলিকেশনে বলা হয়েছে সাধারণত একটা দেশের মাথা পিছু আয় যত বেশি, সেই দেশ তত বেশি ভিসা ফ্রি সুবিধা এনজয় করে। যেই দেশের মানুষের টাকা যত বেশি তাদের পাসপোর্টও তত বেশি শক্তিশালী। এইটা নিম্ন মধ্যম নিম্ন আয়ের দেশগুলোর জন্য কম হয়ে থাকে। যেই সব দেশের মানুষের নিজেদের আয় বেশি, তারা যখন অন্য দেশে যায় সাথে করে ওরা ইনভেস্টমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসে, অনেক ব্যবসা করে, ট্যুরিজম, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, সেইখানে প্রচুর টাকা খরচ করে। এতে করে এই টাকাওয়ালা দেশের মানুষটা যেই দেশে যায় ওই দেশের অনেক লাভ হয়, এন্ড ওই দেশগুলা চায় এই সব দেশ থেকে মানুষকে আকৃষ্ট করতে। ট্যুরিজমের উপরে নির্ভরশীল ক্যারিবিয়ান দেশগুলা তো ইনভেস্টমেন্টের উপরে পাসপোর্টই অফার করে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, ডমিনিকা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া, এই 5টা ক্যারিবিয়ান আইল্যান্ডে আপনি যদি $2 লক্ষ ইনভেস্ট করে একটা বাড়ি কিনেন তাইলে সাথে সাথে পাওয়া যাবেন একটা পাসপোর্ট, আর ওই পাসপোর্টটা দিয়ে আপনি কোনো ভিসা ছাড়াই ঘুরতে পারবেন দুনিয়ার 150-এরও বেশি কান্ট্রিতে। আবার একটা দেশের স্ট্যাবিলিটি ও পাসপোর্টে মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। যদি একটা দেশে ভায়োলেন্স, সন্ত্রাস, ওরে বোমা মারতেছে, জাতিগত বিভিন্ন দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারামারি এইসব চলতে থাকে, ওইসব দেশে বাইরের দেশের ট্যুরিস্ট কিংবা বড় বড় বিনিয়োগকারীরা টাকা নিয়ে ঢুকতে চায় না। এইটার কারণেও পাসপোর্টের কোয়ালিটি কমে। যদি আপনার দেশের ডিপ্লোমেসি, কূটনীতি ভালো হয় তার প্রভাব পাসপোর্টেও পড়ে। সংযুক্ত আরব আমিরাত, যেই দেশে দুবাই, আবুধাবির মতন বড় বড় শহরগুলো আছে, 2012 সালে ওদের পাসপোর্টের র্যাঙ্কিং কত ছিল জানেন? 64 নাম্বারে। সেইখান থেকে ওদের পাসপোর্ট উন্নত হইতে হইতে এখন আসছে 7 নাম্বারে। ভিসা ওয়েভার এগ্রিমেন্টের মতন কিছু কূটনৈতিক কৌশল অবলম্বন করে আরব আমিরাত এই সাফল্য পাইছে। কিছুদিন আগে তো শুনছেন আরব আমিরাত ইভেন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা করে গোল্ডেন ভিসা দিতেছে। পাম আইল্যান্ডে ইনভেস্টমেন্টের কথা বলেন, বুর্জ খলিফার কথা বলেন, সারা বিশ্ব থেকে বিদেশি মানুষদের নিজের দেশে আকৃষ্ট করার জন্য ওরা কি না করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমেরিকায় অনেক বেশি রেস্ট্রিক্টেড ইমিগ্রেশন হয়েছে, ট্রাভেল পলিসি অনেক সীমিত করে দিছে। এই কারণে ইউএস এর পাসপোর্টের মান কমছে। 2014 সালে এটা ছিল 1 নাম্বারে, এখন সেটা আসছে 11 নাম্বারে। সব মিলে বুঝলেন তো একটা পাসপোর্ট কখন উপরে যাবে বা নিচে যাবে এটা কিভাবে নির্ধারিত হয়। আমরা ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে আছি। আমাদের মতো অনেকের জন্য বিদেশে যাওয়া মানে হয়তো কোথাও ট্যুর দেওয়া, নিজের একটা বিনোদন। তবে বাংলাদেশের অনেক মানুষ যে ভূমধ্য সাগরের স্পিড বোট বা রাবারের ডিঙ্গি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে বিদেশে যায়, ওইটা একটা সিরিয়াস বিজনেস। জীবনের এত রিস্ক নিয়ে বিদেশে যাওয়ার পরেও বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কা বা নেপালের মতন দেশও তাদের এয়ারপোর্টে এই সবুজ পাসপোর্ট দেখলে অনেক কোশ্চেন করে। সৌদি আরব ছাড়া বাংলাদেশের ট্র্যাডিশনাল শ্রমবাজার হিসেবে যেই সব দেশকে বিবেচনা করা হইতো সেই সব দেশও বাংলাদেশিদের ভিসা দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিতেছে। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা স্বীকারও করছেন এই সবুজ পাসপোর্টটা দুর্বল হওয়ার পিছনে নাকি আমরাই দায়ী। তবে হ্যাঁ, বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সরাসরি প্রতারিত হয়েছে, বাংলাদেশিরা সেই সুযোগের মিস ইউজ করছে। এইটার সাথে দ্বিমত করার লোক খুব কম পাওয়া যাবে। সত্যি বলতে এই সবুজ পাসপোর্ট
পাসপোর্টের মান বাড়ানোর জন্য বিদেশে যে আমরা আসলে কিরকম আচরণ করতেছি আর বাংলাদেশ সরকার অন্যান্য দেশের সাথে কিরকম ডিপ্লোমেসি বা কূটনীতি করতেছে, এই প্রত্যেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি বাংলাদেশের এই পাসপোর্ট রিলেটেড অনেক ইনফরমেশন আপনারা আজকে জানছেন এবং আপনাদের মনের মধ্যে খুঁতখুঁতানি করা অনেক প্রশ্নের উত্তর আজকে পাইছেন। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।